শুভ সকাল বন্ধুগণ, আমার সালাম এবং ভালোবাসা শুভেচ্ছা গ্রহণ করবেন। আমার এই চ্যানেল কামালের বিবিধ, এটির আজকে মঙ্গলবার বেলা 11টা বাজে আমি এই চ্যানেলের গল্প পাঠের আসর শুরু করলাম এবং আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই সমর্থন দিচ্ছেন, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, বলছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে অনুরোধ জানাচ্ছি সাথে থাকুন সর্বক্ষণ জুড়েই। আজকে শুরু করতে যাচ্ছি শ্রদ্ধেয় লেখক স্বর্গীয় ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের লেখা যখন পুলিশ ছিলামের দ্বিতীয় পাঠ। প্রথম পাঠটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যারা প্রথম পাঠটি পড়েননি তারা অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন বক্সে যেয়ে সেই প্রথম পাঠের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন সাজেস্টেড ভিডিওতে। বেশ বড় এই উপন্যাসটি, সে কারণেই ভূমিকা বা লেখক পরিচিতি এখানে আর দিলাম না, প্রথম পাঠেই আপনি পেয়ে যাবেন। শুরু করছি যখন পুলিশ ছিলাম দ্বিতীয় পাঠ। সে রাতে ভালো করে ঘুমাতে পারলাম না। পরদিন সকালে উঠে বাবাকে সব খুলে বললাম। বাবা কিছুক্ষণ গুম হয়ে থেকে পরে বললেন, না সত্যিই এ ধরনের চাকরি তোমার করা উচিত নয়। আমি আজই রতিলালকে ডেকে সব বলি। রতিলালবাবু এলেন, সব শুনে বললেন, ছাড়ব বললেই আইবির চাকরি ছাড়া যায় না স্যার। তাছাড়া ও এখন ভেতরের অনেক খবরে জেনে গিয়েছে। এ সূত্রে নাতায় একটা মিথ্যা অভিযোগ দিয়ে আটক করে স্বদেশী কয়েদিদের সঙ্গে রেখে দেবে, সারাটা জীবনই খতম হয়ে যাবে। তার চেয়ে দেখি কম ঝক্কির ডিউটিতে ওকে যদি আমি দিতে পারি। বাবা তো রীতিমতো ভয় পেয়ে গেলেন, বললেন, রতিলাল তার চেয়ে তুমি ওকে আপিসে কোনো ডিউটি দাও, নয়তো মফস্বলের কোনো থানায় দিয়ে দাও। রতিলালবাবু হেসে ফেললেন, বললেন, আপনি কেন অত ভয় পাচ্ছেন স্যার? সব ঠিক করে দিচ্ছি। ট্রেনিং থেকে পাশ করে না এলে থানায় তো দেওয়া সম্ভব নয়। তাছাড়া এখন আইবিতে বহু লোক দরকার, দেখছেন না? স্বদেশী আন্দোলন দিন দিন কীভাবে না বেড়ে উঠছে। আর দিন কয়েক গেলে দেখবেন ও নিজেই আইবি ছেড়ে আর কোথাও যেতে চাইবে না। বাবাও তো চুপ করে গেলেন। এখানে একটু বলে নেওয়া দরকার, আমাদের আইবি ডিপার্টমেন্ট ছিল বেঙ্গল পুলিশের অধীনে, আর এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ ছিল ক্যালকাটা পুলিশের ভেতরে। কোনো বাড়ি তল্লাশি বা কাউকে গ্রেপ্তার করতে হলে আমাদের এসবি অর্থাৎ ক্যালকাটা পুলিশের সাহায্য নিতে হতো। যদিও আমরা আইবি ও এসবি মিলে একসাথে ডিউটি করতাম, কিন্তু আসল চাবিকাঠি ছিল তাদের হাতে। পলিটিক্যাল ব্যাপারের জন্য কলকাতায় এই দুটি প্রতিষ্ঠান ছিল প্রধান। সাধারণ চোর ডাকাত খুনে এদের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান ছিল, তার নাম সিআইডি বিভাগ। আইবি অথবা এসবির সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। মফস্বলের প্রতিটি শহরে থানা ছাড়াও ডিআইবি বা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নামে একটি প্রতিষ্ঠান ছিল। কলকাতা আইবিতে কাজের চাপ পড়লেই মফস্বলের থানা এবং ডিআইবি থেকে রিকুইজিশন করে লোক আনিয়ে নেওয়া হতো এবং কাজের চাপ কমলেই আবার তারা নিজ নিজ জেলায় ফিরে যেত। কোনো ডিউটি তখনও আমার ঠিক হয়নি। রতিলালবাবু বলে দিলেন তাহলে একবার করে রোজ অফিসে যেতে। রোজ যাই, ঘণ্টাখানেক থেকে গল্পগুজব করে চলে আসি। সেদিন অফিসে যেতেই দেখি কেবল নতুন নতুন মুখ। অফিস একেবারে সরগরম। ব্যাপার কি? শুনলাম ভীষণ কাজের চাপ পড়েছে, তাই মফস্বলের ডিআইবি এবং বিভিন্ন থানা থেকে অনেক লোক আনানো হয়েছে। তার মধ্যে বেশ কজনা অফিসারও আছেন। কি একটা কাজের জন্য উপরে গিয়েছিলাম। বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি আমার পরিচিত সেই হানিফ এবং আরও একজন SS3 এর
ঘর থেকে বেরিয়ে আসছে, হাতে একখানা করে সাদা খাম। আমার দেখে তাড়াতাড়ি সেই খামগুলো তারা পকেটে রেখে দিল। আমি তাদের জিজ্ঞেস করলাম, উত্তরে তারা একটু হেসে পাশ কাটিয়ে সরে পড়ল। কৌতূহল আমার আরও বেড়ে গেল। অনেক চেষ্টা করে অপরের কাছ থেকে জানলাম ওটা হলো ডিএ, অর্থাৎ ডেঞ্জারাস অ্যালাউন্স। ওটা দেওয়া না দেওয়া সম্পূর্ণরূপে নির্ভর করে এসএসদের খেয়াল খুশির উপর। যার রিপোর্ট যত মূল্যবান এবং যে যত বেশি ঝক্কির ডিউটি করে, ওটা মাঝে মাঝেই তারা পায় 100, 200 থেকে 1000 পর্যন্ত। প্রতি বছর ব্রিটিশ গভর্নমেন্ট ডিএ বাবদ বহু লক্ষ টাকা মঞ্জুর করে থাকে। আমাদের উপর একজন অফিসার ছিলেন গোপেন বাবু। শুনেছিলাম তিনি নিজের সহোদর ভাইকে একটা জটিল স্বদেশী মামলায় জড়িয়ে দিয়ে আইবি থেকে সাব ইন্সপেক্টরের পোস্ট, নগদ 10,000 টাকা এবং প্রায় 100 বিঘা ধানের জমি গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছিলেন। আমরা সবাই মনে মনে ওই লোকটিকে ঘৃণা করলেও গোপেনবাবু ইংরেজ অফিসারদের ছিলেন খুবই একজন প্রিয় ব্যক্তি। লেখাপড়া কিছুই জানতেন না, অতি কষ্টে আমাদের রিপোর্টগুলিতে নাম সই করে দিতেন। সবচেয়ে উপভোগ্য হতো গোপেনবাবু যখন ইংরেজিতে সাহেবদের সাথে কথাবার্তা বলতেন। কালো আবলুস কাঠের মতো মুখখানিতে ধবধবে সাদা দাঁতগুলো বের করে বেকুবের মতো খালি অর্থহীন হাসি হাসতেন, আর প্রতি কথার মধ্যে ইয়েস স্যার, ইউ ফাদার মাদার, অল রাইট স্যার, এছাড়া তার তহবিলে আর ইংরেজি কথা কোনো ছিল না বলেই মনে হতো। ওই চেহারা আর বিদ্যা নিয়ে গোপেনবাবু তোফা সুনামের সাথে চাকরি করে যাচ্ছেন। মাঝে মধ্যে মোটা ডিএও বাদ যাচ্ছে না। ভাবতাম অদ্ভুত জায়গা এই আইবি ডিপার্টমেন্ট। এখানে ঢুকলে মানুষ পয়সা আর ইংরেজ প্রভুদের খুশি করার নেশায় মেতে ওঠে। এখানে চেহারার দরকার নেই, বিদ্যাবুদ্ধিরও প্রয়োজন নেই। শুধু তুমি যে একজন মানুষ আর তোমার যে বিবেক ছিল বলে একটি পদার্থ আছে সেটি ভুলে যাও, ব্যাস, আর দেখতে হবে না। দিন দিন তুমি উন্নতির চরম শিখরে উঠে যাবে। বারান্দার কাঠের পার্টিশনটার পাশে শুনলাম মৃদু গঞ্জন। আজকাল সে গুঞ্জন আর থামেই না, রাত দিন চলে। নিচে নামছি, রতিলাল বাবুর সঙ্গে দেখা। বললাম, রতিদা, দিন না আমায় কোনো একটা ডিস্ট্রিক্টের থানায় বদলি করে। উত্তরে একটু হেসে রতিলালবাবু বললেন, পাগল, দেখছো না সব জেলা থেকে লোক আনিয়ে নেওয়া হচ্ছে। যা কাজ পড়েছে, বাবা বাবা। তাছাড়া ট্রেনিং থেকে পাস করে না এলে কোনো জেলাই তোমাকে নেবে না। আইবি হচ্ছে স্পেশাল ব্যাপার। আমরা এখানে দরকার বুঝলে বিনা ট্রেনিংয়ে লোক নিতে পারি, কিন্তু দেখো আমরা ছেড়ে দিতে পারি না। তুমি কি ব্যাপারটা বুঝলে? আমি বুঝলাম সবই, কিন্তু এখন আমি করি কি? ডিউটি তো করে চলেছি। শিয়ালদহে বেড়েঘাটা স্টেশনে সকালের দিকে কয়েকটা লোকাল ট্রেনে লক্ষ্য রাখতে হয়, কারণ আমাদের নির্দিষ্ট সাসপেক্ট ডেইলি প্যাসেঞ্জারি করেন। বেলা 9টার পর খুব ঘন ঘন অনেকগুলো ট্রেন আসে। আমাদের শিকারটি 9:30 থেকে 10টার মধ্যে এসে পড়তেন। তারপর পায়ে হেঁটে সারা কলকাতা চষে ফেলে সন্ধ্যা 7টার পর আবার ট্রেনে ফিরে যেতেন। কোনো অফিসে তিনি চাকরি করেন না, অথচ ডেলি প্যাসেঞ্জারি করেন। এটা কী বিষয়? ঠিক ওই রহস্যটা ভেদ করার জন্যই আইবি ডিপার্টমেন্টেও কম উদ্গ্রীব ছিল না। ভদ্রলোক ট্রেন থেকে নেমে সোজা হ্যারিসন রোড ধরে হাঁটতে থাকেন। মাঝে মাঝে দু একটি পানের দোকানে দাঁড়ান, 1 পয়সার পান এবং একটি সিগারেট নিয়ে আবার হাঁটতে থাকেন। অদ্ভুত হাঁটতে পারেন ভদ্রলোক। সারাদিন এইভাবে উদ্দেশ্যহীনের মতো পথে পথে ঘুরে বেরিয়ে সন্ধ্যার পর আবারও স্টেশনে ফিরে আসেন। একেবারেই একঘেয়ে রুটিন বাঁধা কাজ। এইভাবে সারাদিন হেঁটে হেঁটে আমরা তো প্রায় আত্মরা হয়ে যাই। ভদ্রলোককে দেখে কিছু বুঝবার উপায় নেই। এটা যেন তার নিত্যকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
আমার সঙ্গী রহমান বলল, বুঝতে পারলেন না, এই লোকটা হলো মহা ধরিবাজ, এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে আমাদের জব্দ করছে। বিরক্ত হয়ে যেদিন আমরা ওকে আর ফলো করব না, সেদিনই ও আড্ডায় চলে যাবে। আমাদের ওই আসল ঘাঁটিটা সে দেখাতে চায় না। কথাটা যুক্তি আছে বলে মনে হলো। এইভাবে প্রায় 3 সপ্তাহের উপর কেটে গেল। আপিসও রোজ ওই একই বাধা দ্বারা রিপোর্ট দিচ্ছি, অমুক ট্রেনে এলো, তারপর এ রাস্তা সে রাস্তা ঘুরে ঘুরে সন্ধ্যা 7টায় কি সন্ধ্যা 7:30টার ট্রেনে বাড়ি চলে গেল। আমরা তখন অনেকটাই বেপরোয়া। দূর থেকে পিছু দেখার নেওয়ার নিয়ম থাকলেও আমরা সেটি আর মোটেই মেনে চলছি না। স্টেশন গেটে মান্থলি টিকিট দেখিয়ে বেরোলেই আমরাও সঙ্গে সঙ্গে তার পিছু নেই, যেন আমরা বিশেষ পরিচিত বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। একটু এগিয়ে পিছিয়ে থেকে 3 জনেই রাস্তায় বেরিয়ে পড়ি। সে দিনটা ছিল শনিবার। ঘটনাটা বেশ পরিষ্কার মনে আছে। ভদ্রলোক সেদিন একটু বেশ দেরি করেই এলেন। প্রায় তখন 12টা বাজে। যথারীতি 3 জনে হ্যারিসন রোড ধরে হাঁটতে শুরু করলাম। আজকের হাঁটায় একটু বৈচিত্র্য দেখা গেল। অন্যদিন চলতে চলতে কোনো দোকানের সামনে থেমে দাঁড়িয়ে উদ্দেশ্যহীনভাবে দোকানের কাচের জানলা জিনিসগুলো দেখতেন। মনে হতো একটু জিরিয়ে দম নিচ্ছেন, তারপর আবার হাঁটতেন। এইভাবে সন্ধ্যা পর্যন্ত 5বার 7বার থামতেন। আজ কিন্তু ব্যতিক্রম ঘটল। অভিশপ্ত ইহুদির মতো ভদ্রলোক হেঁটেই চলেছেন, বিরাম নেই, বিশ্রাম নেই। ঘন্টা 2 এইভাবে হাঁটার পর আমাদের অবস্থা শোচনীয় হয়ে উঠল। আমরা সঙ্গীকে বললাম, বাইরে আমি আর পারছি না, একটু জিরিয়ে নেই। আজকে ওঠে রহমান বলল, অমন কাজ করো না ভাই, আজ বেটা নির্ঘাত কোথাও যাবে, তাই আমাদের চোখে ধুলো দিতে চাইছে। আজ যদি একটা ভালো রিপোর্ট দিতে পারি তবে এ মাসে ডিএটার মারে কে। আমার ক্লান্ত চোখের সামনে ভেসে উঠল আইবি অফিস। হাসি মুখে আমার সব সহকর্মীরা এসএসের ঘর থেকে বেরিয়ে আসছে, হাতে একখানা করে সাদা নাম না লেখা খাম। ক্লান্তি ঝেড়ে ফেললাম। আমার পুরো উদ্যমে হাঁটা শুরু হলো। এরপর ঘন্টাখানেক এইভাবেই কাটলো। দেখলাম একই রাস্তে 2-3 বার ধরে ঘুরছি। এ ফুটপাথ দিয়ে যাই, ও ফুটপাথ দিয়ে ফিরি, অর্থাৎ একই রাস্তা। দেখলাম রহমানও যেন কিছুটা নিরুৎসাহিত হয়ে পড়েছে। পাকা লোক, মুখে আস্ফলন ছাড়ে না। বলল, বুঝলে ভাই, আজ একটা হেনস্থ হয়েই যাবে। আজ বাসাধনকে বুঝিয়ে দেব। এসে গেল হাতিবাগানের মোড়। পাশের একটা দোকানের ঘড়িতে 7:10। ভদ্রলোক একটা পানের দোকানে দাঁড়ালেন। তখন আমার মনে হচ্ছিল ফুটপাথটার উপরে আমি যেন শুয়ে পড়ি। একটা গ্যাস পোস্ট ধরে হাঁপাতে লাগলাম। রহমান পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। খুব কাছেই দাঁড়িয়েছিলাম। শুনলাম ভদ্রলোক দোকানদারকে বলছেন, বহুত বরফ ডালকে একটু লেমনেড দাও। মনে হলো আমার গলাও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। থুতু পর্যন্ত শুকিয়ে গেল, ধুলো আছে তাতে, ঢোক গিলতে পারছি না। ক্লান্ত চোখে রহমানের দিকে তাকালাম। বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরে রহমান 4-5টা একবার ভালো করে তাকিয়ে দেখে মাথা নাড়ল। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম ধারে কাছে কোথাও পান বা শরবতের দোকান নেই। খেতে এলে ওই একই দোকানে খেতে হবে। অতটা সাহস হলো না। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলাম। লোকটা এক নিঃশ্বাসে বরফ দেওয়া লেমনেডের গ্লাসটি শেষ করে দোকানিকে বলল, একটু পান। পান খাওয়া শেষে জ্বলন্ত দৃষ্টিতে একবার আমাদের দিকে তাকিয়েই হঠাৎ চিৎকার করে আঙুল দিকে বলে উঠল, ওই আস্তাকুরের কুকুরগুলোর জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যেখানেই যাব ছায়ার মতো সঙ্গে সঙ্গে যাবে। আজ তোদেরই একদিন কি আমাদেরই একদিন। আজ আমি তোদের ফলো করব, দেখি তোরা কোথায় যাস। এই বলে আমাদের দিকে তেড়ে এলো। আমরা প্রথমটা হতভম্ব হয়ে গেলাম। পরে ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরে 1 পা 2 পা করে পিছু হাঁটতে শুরু করলাম। তাতেও বিপদ কাটল না। ইতিমধ্যেই
আমরা বুঝে ফেলেছি এই লোকটা আজ মরিয়া, একটা অনর্থ কাণ্ড আজ সে বাঁধাবেই। এরপর আমরা ছুটতে শুরু করে দিলাম। দেখি সেও ছুটতে আরম্ভ করেছে। রীতিমতো ভয় পেয়ে গেলাম। সামনেই কর্নওয়ালিস স্ট্রিট পড়ল। সেই স্ট্রিটের বাঁদিকের ফুটপাথ ধরে প্রাণের দায়ে ছুটে চলছি। আমাদের ঠিক পেছনে 8-10 হাত ব্যবধানে আরও একটা লোক ছুটছে। কৌতূহলী পথচারী দল থমকে দাঁড়ায়। কেউ কেউ আবার জিজ্ঞেস করে, ব্যাপার কি মশাই, চোর নাকি? হঠাৎ দেখি বাঁদিকের একটা গলি দিয়ে রহমান অদৃশ্য হয়ে গেল। এবার তো আমি রীতিমতো ভরকে গেলাম। পেছন দিকে আর চাইলাম না। আরও জোরে ছুটছি এখন। সময়ের কোনো হিসেব নেই। তবে মনে হয় আধা ঘন্টা এইভাবে ছুটে ওয়েলিংটন স্কোয়ারের কাছে এসে যখন দাঁড়ালাম, তখন কিন্তু আমার আর কোনো দৌড়বার ক্ষমতা নেই, যা থাকে কপালে। মরিয়া হয়ে পার্কে ঢুকে পড়লাম। তারপর শটান ঘাসের উপর শুয়ে পড়লাম। রাত 10টা পর্যন্ত এইভাবে শুয়ে থেকে আস্তে আস্তে উঠলাম। দেখি পা দুটো ব্যথায় টনটন করছে। দেহের ভার বইতে আর তারা চাইছে না। কোনো রকমে 2 নম্বর বাস ধরে বাড়ি চলে এলাম। মাথার মাঝে তখন একমাত্র চিন্তা, কাল থেকে ফের যদি ওখানেই ডিউটি দেয় তাহলে আমি কি করব। পরদিন অফিসে যেতেই রহমান একপাশে আমাকে টেনে নিয়ে গিয়ে বলল, কাউকের বিষয়টা কথাগুলো কারোর সাথে কবেন না যেন। তাকে আশ্বাস দিয়ে বললাম, পাগল হয়েছ? এ কি আর কইবার কথা ভাই? তবে দুঃখই যে এবারে তোমার ডিএটা মাঠে মারা গেল। শুনতে পেলেও কোনো জবাব না দিয়ে রহমান অন্যদিকে চলে গেল। কিসে কি হলো জানি না, আমার বেলেঘাটার ডিউটিটা বদলে গেল। এরপর সপ্তাহ 2 আমার আর কোনো ডিউটি নেই। রোজ অফিসে যাই, একদিন গল্পগুজব করি, খানিকক্ষণ বসে থাকি, তারপর বাড়ি চলে আসি। তখন জোর অসহযোগ আন্দোলন চলছে। রোজ মিটিং, ধরপাকড়। আইবি অফিসে নতুন এক উন্মাদনায় সারাটা অফিস সরগরম। রতিলালবাবু আমাকে ডেকে পাঠালেন। তার ঘরে ঢুকে দেখি সেখানে 3 ধরনের স্থান নেই। পরিচিত অপরিচিত লোকে ভর্তি। এর মধ্যেই রতিলালবাবু ইশারা করে আমায় অপেক্ষা করতে বললেন। আধা ঘন্টা বাদে সবাই চলে গেলে রতিলালবাবু কোনো রকম ভূমিকা না করেই বললেন, কি এইভাবে কি চলবে, না ভালো কাজকর্ম করার কোনো ইচ্ছা আছে? আমি কি জবাব দেব? চুপ করে রইলাম। হাতের কাজটুকু শেষ করে ড্রয়ার থেকে রতিলালবাবু একটা বড় খাম বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ভালো করে চেয়ে দেখো। দেখলাম খামটার ভেতরে 25-30 বছরের এক যুবকের হাফ সাইজ ফুল ফটো। জীবনে অনেক রকম মুখই দেখেছি, বেশিরভাগই ভুলে গিয়েছি। কতগুলো ঝাপসা হয়ে গিয়েছে, 2-একটা আমার মনে আছে। তার মধ্যে সেই ছবিটা। অসাধারণ সুপুরুষ, বলিষ্ঠ দেহ। সবচাইতে আকর্ষণীয় হলো তার চোখ দুটো চোখ বড় বড় নয়, তবে তীক্ষ্ণ, অন্তর্ভেদী। স্থান কাল ভুলে ছবিটার দিকে তাকিয়ে আছি। চমক ভাঙল রতিলাল বাবুর কথায়। কীরকম দেখলে? বললাম, ভালো। রতিলালবাবু হো হো করে হেসে উঠলেন। বললেন, ছবিটা ভালো কি মন্দ দেখার জন্য তোমাকে দেইনি। ভালো করে দেখো মুখের মধ্যে কোনো বৈশিষ্ট্য অথবা কোনো ধরনের কোনো চিহ্ন আছে কি না, যাতে করে হাজার লোকের ভিড়ের মাঝেও তুমি চিনে নিতে পারবে। এবার সত্যি মন দিয়ে দেখতে শুরু করলাম, কিন্তু কোনো চিহ্ন বা কোনো বৈশিষ্ট্য নজরে পড়ল না। সাহস করে বললাম, একে যেখানে যে অবস্থাতেই দেখব না কেন চিনে নিতে পারবো। রতিলালবাবু আমার হাত থেকে ছবিটা নিয়ে আমাকে তার পেছনে গিয়ে দাঁড়াতে বললেন। চেয়ারের পেছনে দাঁড়িয়ে ছবিটার দিকে ঝুঁকে দেখতে লাগলাম। রতিলালবাবু ছবিটার বাঁ চোখের নিচে আঙুল নিয়ে বললেন, এখনও বুঝতে পারোনি? এই চোখটা কাচের চোখ। ভালো করে চেয়ে দেখি, সত্যি ডান চোখ থেকে একটা চোখ যেন অন্যরকম, তবে
হঠাৎ কিছুতেই এটি বোঝা যাবে না। রতিলালবাবু ছবিটার দিকে চেয়ে বলতে লাগলেন, এই লোকটা ডেঞ্জারাস পলিটিক্যাল সাসপেক্ট, এখন পলাতক। ওকে ধরার জন্য গভর্নমেন্ট 5,000 টাকা রিওয়ার্ড করেছে। বোম্বেতে জানে ও জাতিতে পাঞ্জাবি, দিল্লিতে ও মুসলমান, বাংলাদেশে একজন বাঙালি, এমনি ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ওর রূপ এবং ভাষাও বদলে যায়। মহাত্মা গান্ধীর অসহযোগ বা নিরুপদ্রব আন্দোলনে সে বিশ্বাস করে না। ওর ধারণা একমাত্র রক্তাক্ত বিপ্লবেই দেশের স্বাধীনতা আসবে। কৌতূহল বেড়ে গেল। বললাম, রতিদা, এ যে দেখছি শরৎচন্দ্রের পথের দাবির সেই সব্যসাচী। রতিলালবাবু কিন্তু হাসলেন না, গম্ভীরভাবে বললেন, যতদূর মনে হয় সব্যসাচী ছিলেন শরৎচন্দ্রের কল্পলোকের এক অসাধারণ সৃষ্টি, কিন্তু আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় যতদূর জানি এই লোকটি শরৎবাবুর কল্পনাকে বহু দূরে ফেলে এগিয়ে গিয়েছে। 8-10টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। ছদ্মবেশ ধারণে ওর জোড়া আজও আমাদের চোখে পড়েনি। জিজ্ঞেস করলাম, কিন্তু এই লোকটির সত্যি পরিচয়টা কী? মৃদু হেসে রতিদা বললেন, ছোট্ট একটি কথাই তার পরিচয়। কথাটি হলো বাঙালি। মনে হলো তার মধ্যে একটা প্রচণ্ড গর্ব যেন লুকিয়ে আছে রতিলালবাবুর কথা শুনে। এমনি ভাবলাম, এরপরে জিজ্ঞেস করলাম, তো এর নামটা কি? রতিদা হেসেই জবাব দিল, জেনে কোনো লাভ হবে না। কৃষ্ণচন্দ্রের ছিল শতনাম, এর হলো সহস্র নাম। এর মধ্যে কোনটি যে আসল আমরা জানি না। ছবিটা রেখে দাও, যখন সময় পাবে একবার দেখে নিও। তবে খুব সাবধান, কেউ যেন দেখে না ফেলে। আরেকটা কথা, এই ছবিটার কপি হয়েছে অন্তত 1000টা। জেনে রাখো, অন্তত 1000 জন ওয়াচার বা আইবি লোক ওই ছবির একটা করে কপি দেওয়া হয়েছে। তারা কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। সাহস করে এবার জিজ্ঞেস করলাম, সে যে কলকাতাতেই আছে, কি করে জানবো? কি করে বা জানলেন আপনারা? রতিদা বললেন, ওসব তোমার জানার দরকার নেই। ওইটুকু একটু জানো, আজ থেকে 15 দিনের মধ্যে কলকাতায় তাকে আসতেই হবে বিপ্লবীদের একটা জরুরি মিটিংয়ে যোগ দিতে। ছবিটা পকেটে রেখে যাব কি যাব না ভাবছি। রতিদা বললেন, তোমার সঙ্গে যাবে রহমান এবং দীনেশ। তোমরা ডিউটি দিবে আহেরিটোলা স্ট্রিট, যেখানে চিতপুর থেকে এসে পড়েছে রোড, সেই মোড়ে, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত। চারিদিক তাকিয়ে রতিলালবাবু বললেন, এটা আমার বিশেষ একটা স্পেশাল ইনফরমেশন। ওই রাস্তায় তার এক আত্মীয়ের বাড়ি আছে, সেখানে সে একদিন আসবেই। এজন্য রহমান আর দীনেশকে তোমাকে দিলাম সাথে করে। দেখো, যদি ধরতে পারো, রিওয়ার্ডের টাকা তো পাবেই, তাছাড়া প্রমোশনও হয়ে যাবে। আজ বাড়ি গিয়ে ছবিটা খুব ভালো করে স্টাডি করো, কাল থেকে তোমার ডিউটি। রহমান আর দীনেশ ছিল রতিলালবাবুর অত্যন্ত প্রিয়। কাজও তারা সত্যি ভালো করত। ভাবলাম, দেখা যাক এবার কি করতে পারি। রতিলালবাবুর কাছে লোকটির যে পরিচয় পেয়েছি, তাতে খুব উৎফুল্ল হবার কথা নয়। তবুও একঘেয়ে ডিউটির চেয়ে এতে অন্তত খানিকটা বৈচিত্র্য আছে। বাড়ি চলে এলাম। রাতে লেপের মধ্যে হাত দুটো কপালে ঠেকিয়ে আকুলভাবে বললাম, হে মা কালী, অন্তত এই রাঘব বলটা যেন আমার হাতের মুঠোয় আসে। আরও অনেক কিছুই সেদিন বলেছিলাম, মনে নেই। এক পর্যায়ে ঘুমিয়েও পড়েছিলাম। সেখানে চিতপুর রোড স্যাঁতস্যাঁতে অপরিসর পুরাতন রাস্তা, 1.5 হাত চওড়া ফুটপাত, পাশাপাশি দুজন একসাথে যাওয়া অতিশয় কষ্টকর। আহেরিটোলা স্ট্রিট যেখানটায় এসে পড়েছে, তার পূর্ব দিকে একটা পুরানো বাড়ি ভেঙে ফেলে রাবিশ সরিয়ে ফেলা হয়েছে। সেখানটায় আমরা 3 মূর্তি এসে জড়ো হলাম। শীতকাল, মোটা র্যাপার সবাই আপাতমস্তক মুড়ি দিয়ে শুধু নাক আর চোখ দুটো বের করে 3 জনে 3খানা ইট নিয়ে গোল হয়ে বসলাম। প্রথমেই রহমান আমাকে সাবধান করে দিল,
যেন কোনো গল্প ফেঁদে না বসি। সব সময় চোখ কান সজাগ রেখে আজ ডিউটি করতে হবে। তথাস্তু। আমি সেভাবে প্রস্তুতি নিলাম। শীতের রাত গম্ভীর হতে থাকে। আমরা তিনজন অন্ধকারে তিনটি প্রেতের মতো শুধু নাক আর চোখ দুটি বের করে আপাত মস্তক র্যাপার মুড়ি দিয়ে পথ চেয়ে বসে আছি, আর মাঝে মাঝেই সিগারেট ধরাই। রাত্রি 11টার পর যানবাহন ও লোক চলাচল ক্রমেই বিরল হয়ে আসে। শুধু জেগে আছি আমরা তিনটি প্রাণী আর স্থানীয় রাত জাগা কয়েকটি বার বিলাসিনী। মাঝে মধ্যেই বাড়ি থেকে মোদির বিল্লল হল্লা হঠাৎ করে রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে দেয়। আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা। রহমান ও দীনেশ দেখলাম এভরিথিং প্রুভ। তাদের কাছে এটা একটা ছেলেখেলা ছাড়া আর কিছুই নয়। হাত পা ধরে গেলে খানিকক্ষণ আমি পায়চারি করে নেই, নয়তো একটু এগিয়ে গিয়ে আলোকজ্জ্বল কোনো জানলার কাছে গিয়ে দাঁড়াই। যা দেখি তা আমার কাছে নারকীয় বীভৎস মনে হলেও রহমান বা দীনেশের কাছে একদম জলভাত। রহমান হেসে বলে, আরে কি দেখছেন, চলে আসুন। লজ্জা পেয়ে খানিকটা ফিরে এসে ওই ইটের উপর বসি। রাত বেড়েই চলে। বিটের কনস্টেবল এক পা করে এগিয়ে আসে। রহমান উঠে গিয়ে ফিসফিস করে কি বলে, সে হেসে সেলাম করে সরে পড়ে। এভাবে 15টা দিন কেটে গেল। রোমাঞ্চকর কিছু ঘটা তো দূরের কথা, ব্যাপারটা ক্রমশই একঘেয়ে উঠল। আশেপাশের রাত জাগা সুন্দরীরা আর আমাদের ইশারা করে প্রলুব্ধ করতে চেষ্টা করে না। 3-4 জনে হাসাহাসি করে, আঙুল দিয়ে আমাদের দেখিয়ে কী যেন বলাবলি করে। এর মধ্যে নতুন একটা অভিজ্ঞতা হলো। আগে যাদের দেশমাতৃকার চরিত্রবান একনিষ্ঠ সন্তান বলে মনে মনে শ্রদ্ধা করতাম, দেখলাম তাদেরও কেউ কেউ গভীর রাতে গাড়ি করে আপাদমস্তক র্যাপার বা শালে ঢেকে এখানে কয়েকটি বাড়িতে নিয়মিত পায়ের ধুলো দেন। এদের মধ্যে আছেন খদ্দের পড়ো বিখ্যাত দেশনায়ক, প্রফেসর, দোকানদার, কলেজ স্টুডেন্ট, আর কত বলবো। প্রথম দিন রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম, পরে গা সাওয়া হয়ে গিয়েছিল। সেদিন সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। একটা বাড়ির রোয়াকে গিয়ে দাঁড়াতে রহমান বলল, না, আজ হাজার ঝড় বৃষ্টি হলেও জায়গা ছেড়ে যাওয়া চলবে না। অগত্যা সেই ইটের উপর বসে ইঁদুর ভেজা ভিজতে লাগলাম। মাঝে রতিলালবাবু 2-1বার এসে ঘুরে গিয়েছেন। ভাবলাম আর নিশ্চয়ই একটা কিছু ঘটবে। রাত তখন 9টা বা 9:30 হবে বলে মনে হয়। শীতের রাত, তার উপর বৃষ্টি, পথ অন্যদিকে দিনের তুলনায় জনবিরল। শুধু মাঝে মাঝে ট্রাম বাসগুলো একটানা খ্যাক খ্যাক আওয়াজ করে চলে যাচ্ছে। হঠাৎ দীনেশ ও রহমান উঠে দাঁড়ালো। দৃষ্টি তাদের আবছা অন্ধকার আইরিটোলা স্ট্রিটের উপর। প্রথমটায় কিছুই দেখতে পেলাম না, পরে দেখলাম একটা মোটের মাথায় একটা বেডিং ও হাতে একটা সুটকেস। তার পেছনে একটি লোক, লম্বা কালো ওভারকোটের সর্বাঙ্গ ঢাকা, চোখে কালো চশমা, মাথায় কালো গুজরাটি টুপি। সমস্ত শরীর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। লোকটি মুঠেকে নিয়ে ততক্ষণে ট্রাম স্টপেজের কাছে চলে এসেছে। চোখের নিমেষে দেখি রহমান ও দীনেশ তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়েছে। কিসে কি হলো বুঝবার আগেই দেখি সেই নির্জন রাস্তায় রীতিমতো ভিড় জমে গিয়েছে। রহমান লোকটার হাত দুটো পেছন দিকে ধরে রয়েছে, আর দীনেশ চোখের চশমা খুলে মুখের দিকে তাকিয়ে আছে। রাগে লোকটার চোখ মুখ লাল, চারিদিকে চেয়ে শুধু খুঁজছে পুলিশ। দেখলাম 2-4টা পুলিশও এসে গিয়েছে। ঠিক এমনি সময় রতিলালবাবু কোথা থেকে যেন ভিড় ঠেলে এসে হাজির। এক নজর চেয়েই রহমানকে বলল, ওনাকে ছেড়ে দাও। কৌতূহলী জনতা তখন লোকটিকে ঘিরে নানা প্রশ্নবাণে জর্জরিত করে তুলল। মোট ব্যাপার জানা গেল, লোকটির নাম হরেন্দ্রনাথ বোস। দিল্লিতে তিনি চাকরি করেন। আদি বাড়ি আইরিটোলা স্ট্রিটে। যাচ্ছিলেন হাওড়ায় শ্বশুরবাড়িতে। আজ সকালের ট্রেনে দিল্লি যাবেন।
হঠাৎ হরেনবাবুর হুঁশ হলো, চিৎকার করে বললেন, আরে আমার বেডিং, আমার সুটকেস, এই মুঠেটা কোথায় গেল? খোঁজ খোঁজ খোঁজ, চারিদিকে মুঠের খোঁজে লোক ছুটলো। আমরা ততক্ষণে পুরনো জায়গায় সে উটের উপর এসে বসেছি। শুধু রতিলাল বাবু রয়েছেন দাঁড়িয়ে। দীনেশ আর রহমানকে উদ্দেশ্য করে তিনি বললেন, তোমরা এতদিনের পাকা লোক হয়ে তোমাদের এ ভুল কি করে হলো আমি বুঝতে পারছি না। আজ 5 দিন হলো সে আহিরিটোলায় এসেছে, এ খবর তোমরা জানতে। আজ সে পালাবার চেষ্টা করবে তাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম, তবুও এরকম ভুল কেন হলো? সমস্ত ব্যাপারটাই আমার কাছে কেমন যেন একটা হেয়ালির মতো লাগছিল। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল রতিলাল বাবুর পরের কথায়। আহম্মকের মতো মোটেটাকে ছেড়ে দিয়ে লোকটাকে ধরতে গেলে কেন? তোমরা তো 3 জনই ছিলে। আরে তোমাদের নিরট মাথায় এটা কি ঢুকলো না যে ভদ্রলোক সেজে সে তোমাদের চোখে ধুলো দিতে পারবে না? একটু পরে আমাদের পাশের রাবিশগুলোর ওপরে হরেনবাবুর সুটকেস ও বোর্ডিংটা পাওয়া গেল, কিছুই খোয়া যায়নি। এই ঘটনার পর আপিসে আমাদের অবস্থা একটু খারাপ হয়ে গেল। ব্যাপারটা অল্প বিস্তর সবাই জানতে পারলো, বিশেষ করে রতিলাল, রহমান আর দীনেশের অবস্থা বেশ ঢিলে হয়ে গেল। আমার কথা না হয় বাদই দিলাম। কদিন ধরে দেখি আমাদের দলের সবাই কেমন মরমরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর অপরপক্ষ সুতানাতায় সেদিনের ঘটনা তুলে বেশ খানিকটা নুনের ছিটা দিতে কসুর করছে না। বেশ কিছুদিন এইভাবে কাটলো। সেদিন অফিসে যেতেই শুনলাম আমার ডিউটি পড়েছে আউটরাম ঘাটে। রেঙ্গুন থেকে যে সমস্ত যাত্রী জাহাজে কলকাতা আসে সেগুলোর উপর দৃষ্টি রাখাই হবে আমার কাজ। যদি কারো উপর সন্দেহ হয় তবে তাকে ফলো করে কোথায় কোন ঠিকানায় ওঠে দেখে পরদিন অফিসে রিপোর্ট দিতে হবে। খুবই আরামের ডিউটি। সপ্তাহে মাত্র 2 দিন রেঙ্গুন থেকে জাহাজ কলকাতায় আসে। সেই 2 দিন আউটরাম ঘাটে ডিউটি দিয়ে বাকি কদিন বেশ ছুটি, বেশ আরামে আছি। আমার সঙ্গে একদিন ডিউটি পড়লো এসবি অফিসের এক পাকা ওয়াচার সুবোধের। জাহাজ আসার ঘণ্টাখানেক আগে আউটরাম ঘাটের দোতলায় বেঞ্চের উপর বসে দিব্যি গঙ্গার হাওয়া খাই আর সুবোধের সঙ্গে রাজ্যের গল্প করি। জাহাজ এলে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়াই, দেখি অগণিত লোক নামছে, কিন্তু আমাদের শিকার অর্থাৎ সেই খদ্দর পড়া চুল উস্কো খুস্কো স্বদেশী বা বিপ্লবী সেরকম কোনো যুবককেই নামতে দেখি না। সবাই চলে গেলে সুবোধের দিকে তাকাই। ঈষৎ হেসে সুবোধ বলে, চলুন এবার বাড়ি চলে যাই। পরদিন যথারীতি অফিসে রিপোর্ট দাখিল করি। অ্যাটেন্ডেড ডিউটি অ্যাট আউটরাম ঘাট। দ্য স্টিমশিপ আরাঙ্কোলা কাম at about 2:30 p.m. No suspicious person was found. আউটরাম ঘাটের ডিউটিতে আরেকটা মস্ত বড় সুবিধা ছিল। পরিচিত কারোর সাথে যদি দেখা হয়ে যেত অনায়াসে বলে দিতে পারতাম, আমার আত্মীয় রেঙ্গুন থেকে আসবেন, তাই এখানে অপেক্ষা করছি। দিন যায়, মাস যায়, এভাবে 4 মাস কেটে গেল। হঠাৎ একদিন সুবোধ বলল, ধীরাজবাবু, একটা কিছু ভালো রিপোর্ট না দিতে পারলে চাকরিটা বজায় রাখাই কঠিন। বললাম, তাই বলে মিছিমিছি কোনো নিরীহ লোককে ধরে জাতামাতা একটা রিপোর্ট দেওয়া কি ঠিক হবে? আমার কথার জবাব না দিয়ে সুবোধ দোতলার বারান্দার উপর পায়চারি করতে শুরু করলো। সেদিন জাহাজ আসবার টাইম ছিল 2টো। বেলা 1:30 থেকে জেটিতে অসম্ভব ভিড় হয়ে গেল। সুবোধকে কারণটা জিজ্ঞেস করলাম, সে কিছুই জানে না। বেলা 2টো বেজে গেল, জাহাজের দেখা নেই, অথচ আউটরাম ঘাটের উপরে নিচে লোকে লোকারণ্য। সেদিন জাহাজ দেরিতেই এলো, প্রায় 2:45। এত ভিড় রেঙ্গুনের জাহাজে আগে কখনো দেখিনি। দূর থেকে মনে হলো দলা পাকানো অগন্তি নরমুণ্ড একটু একটু করে জেটির দিকে এগিয়ে আসছে। জেটি থেকে জাহাজের সিঁড়ি লাগাবার পরেই শুরু হয়ে গেল নাম্বার পালা। ইংরেজদের সংখ্যায় বেশি, তারপর বাঙালি, মারোয়ারি, চীনা, মাদ্রাজি, কুলি একের পর এক নেমেই চলছে। আমরা সিঁড়ির দুপাশ দিয়ে
শোন দৃষ্টিতে তাকিয়েছি, কিন্তু হায়, আমাদের শিকার এর মধ্যে একটিও দেখতে পেলাম না। প্রায় আধা ঘন্টা এইভাবে কেটে গেল। তখন প্রায় সবাই নেমে গিয়েছে। হতাশ হয়ে চলে আসবো কিনা ভাবছি, হঠাৎ সুবোধ আমার হাতে একটু চাপ দিল। তার দৃষ্টি অনুসরণ করে দেখি 24-25 বছরের খদ্দর পরিচিত একটি ছেলে, হাতে একটি টিনের সুটকেস, মাথার চুল দীর্ঘ এবং অযত্নে রুক্ষ। ছেলেটি সন্দেহ করা দৃষ্টিতে চারিদিকে চাইতে একলা সিঁড়ি দিয়ে নেমে আসছে। আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করে উঠল। সুবোধের দিকে চেয়ে দেখি একটা নির্ঘাত শিকার পাকড়াবার উত্তেজনায় তার চোখ মুখ কঠিন হয়ে উঠেছে। ইশারায় আমাকে কাছে যেতে বললে সে বলল, কাছে থাকবেন না, এর চেহারা দেখে বলে দিতে পারি পাক্কা একটা আনার্কিস্ট। চোখের চাহনিটা লক্ষ্য করেছেন? আমি কিছু বলার আগেই সুবোধ হাত ধরে টান দিল। দেখলাম আমাদের শিকারটি সুটকেস হাতে ধীরে ধীরে জেটি থেকে বেরিয়ে যাচ্ছে। বলা বাহুল্য, আমরাও একটু দূর থেকে তার পিছু নিলাম। হাইকোর্টের ট্রাম ডিপো থেকে বেরিয়ে স্টপেজের কাছে এসে দাঁড়ালো। দেখলাম আমাদের শিকার নির্বিকারভাবে সুটকেসটা দুই হাতে তার বুকের উপর চেপে ধরে দাঁড়িয়ে আছে। ট্রাম যাত্রী নিয়ে গন্তব্যপথে চলে গেল, কিন্তু সে তবুও ঠায় দাঁড়িয়ে আছে, যেন তার কোনো তাড়া নেই একেবারেই। সুবোধ কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, একটা জিনিস লক্ষ্য করেছেন? ওই যে সুটকেসটা মোটের হাতে দিল না, মাটিতেও নামাচ্ছে না, চোরের মতো খালি এদিক ওদিক চাইছে। কৌতূহল আর উত্তেজনায় আমার মুখ দিয়ে বোধহয় একটু জোরেই বেরিয়ে গেল, বোমা নাকি পিস্তল? আপনি দেখছি সব মাটি করে দেবেন বলেই সুবোধ এমনভাবে আমার দিকে চাইলো যেন সম্ভব হলে সে আমাকে গুলি করে মারতেও দ্বিধা করবে না। আমি ভীষণ লজ্জা পেলাম। মনে মনে ভাবলাম, যেখানেই ডিউটিতে যাই একটা না একটা কাণ্ড করে বসি। আজ যদি নির্বিবাদে অন্তত এই শিকারটাকে ডাঙায় তুলতে পারি, তাহলে কিছুটা হলেও মুখটা রক্ষা হবে। দেখি 3-4খানা ট্রাম একইভাবে ছেড়ে দিল। যুবকটি ডান হাতে সুটকেসটি নিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করেছে ডালহৌসি স্কোয়ারের মুখো। আমরাও পিছু নিলাম। চৌমাথার কাছে যেখানটায় ট্রাম ঘোরে সেখানে এসে দাঁড়ালো। চোখে এখনও তার সেই শঙ্কিত চাহনি। একটার পর একটা ট্রাম এসে দাঁড়াচ্ছে যাত্রী নিয়ে, আবার ছেড়ে চলে যাচ্ছে। প্রক্ষেপ নেই, দাঁড়িয়ে আছে লোকটি। বোধহয় এইভাবে আধা ঘন্টা কেটে গেল। হঠাৎ দেখি শিয়ালদার একটা ট্রামে সে উঠে পড়েছে। সুবোধ আর আমি তাড়াতাড়ি দৌড়ে সেকেন্ড ক্লাসে উঠে পড়লাম। ভাগ্যিস ওখানে ট্রাম একটু বেশিক্ষণ থামে, নইলে চলতি ট্রামে উঠতে হলেই হয়েছিল আর কি। সে দেখলাম সুবোধের মুখ খুবই গম্ভীর। ফার্স্ট ক্লাসের একটি বিশেষ যাত্রীর প্রতি দৃষ্টি নিবন্ধ রেখে সে মহা সমাধিমগ্ন। ধর্মতলা এসে গেল। ট্রাম ভালো করে তখনও থামেনি। দেখি চোখের নিমেষে সুবোধ উঠে সেই চলতি ট্রাম থেকে নেমে পড়ল। মুখ বাড়িয়ে দেখি আমাদের শিকারটিও হঠাৎ কখন নেমে পড়েছে। বাবা মার নিষেধের কথা মনে পড়ল। পাদানের কাছে এসে দাঁড়ালাম। একটু পরে ট্রাম থামতেই নেমে পড়লাম। সুটকেস হাতে, শঙ্কাব্যাকুল চোখে চারিদিকে চাইতে চাইতে আমাদের শিকার এসে দাঁড়ালো ট্রাম স্টপেজের কাছে। আবার শুরু হলো সেই একই খেলা। ট্রামের পর ট্রাম ছেড়ে চলে যাচ্ছে, উঠবার কোনো নামগন্ধ নেই। শুধু ফ্যালফ্যাল করে সুটকেস হাতে বুকে চেপে ধরে চারিদিকে চাইছে। আরে এই লোকটা পাগল নাকি? বললাম সুবোধকে। পাগল না হাতি, পাক্কা একটা বদমাস। ও খালি চাইছে আমাদের চোখ ধুলো দিয়ে পালিয়ে যেতে। বুঝলাম সুবোধ খুব চেটেছে, ওর সত্যি চটবার কথা। এইভাবে আরও 15-20 মিনিট কেটে গেল। তারপর দেখি লোকটি আবার শিয়ালদার ট্রামে উঠে বসেছে। সুবোধ রাগে গজগজ করে কি বলল সেটি আমি বুঝতে পারলাম না। আমরাও সেকেন্ড ক্লাসে উঠে এবার আর বসলাম না, সামনেই দাঁড়িয়ে রইলাম। কি জানি
কখন আবার হুট করে নামতে হবে। এর মধ্যে আর উল্লেখযোগ্য কিছুই ঘটল না। ট্রাম শিয়ালদা স্টেশনে এসে দাঁড়ালো, সব যাত্রী নেমে গেল। দেখি আমাদের শিকার তখনও ঠায় বসে আছে, সুটকেসটা কোলের উপর নিয়ে। কন্ট্রাক্টর কি যেন বলতেই আস্তে আস্তে সে উঠে নেমে গেল। এদিক ওদিক দুবার চেয়ে সামনে নর্থ স্টেশনে ঢুকে পড়লো। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। টিকিট কাউন্টারের সামনে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে যত রাজ্যের বিজ্ঞাপনগুলো সে পড়ে ফেলল। তারপর সুটকেসটা মাটিতে রেখে সেই সুটকেসের উপরেই বসে পড়ল। সুভদ্রার দিকে তাকালাম, দেখলাম সে এখন বেশ চিন্তিত হয়ে পড়েছে। বললাম, ও যদি কোনো ট্রেনে যায় তাহলে আমরা কি করব? সুবোধ বলল, কেন, আমরাও ওর সাথে যাব। বললাম, কিন্তু টাকা করি তো বিশেষ কিছু আনেনি। সুবোধ হো করে হেসে উঠল, বলল, তুমি কিছুরই তোমার দরকার হবে না, ডিটেকটিভ ওয়ারেন্টখানা সাথে আছে তো। সত্যি ভুলে গিয়েছিলাম, ছোট্ট একটি মাদুলির মতো কৌটায় ছোট্ট একটি কাগজ, কি অসীম তার প্রভাব। বিশেষ বিপদে পড়লে ওইটি বের করে শুধু দেখাও, ব্যাস, তোমার যেখানে খুশি যাও, কেউ বাধা দেবে না। পরে অবশ্য রেল কোম্পানি গভর্নমেন্টের কাছ থেকে রেলের মাসুল আদায় করে নেবে। আমাদের কথা হচ্ছিল চায়ের স্টলটির সামনে। 2 কাপ চা শেষ করে সুবোধ আর আমি 2টো সিগারেট ধরালাম। সেখান থেকে আমাদের শিকার একটু দূরে হলেও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। দেখলাম সে সেই উদাস ফেলফেলে চোখে অগণিত যাত্রীর দিকে তাকাচ্ছে। এ যেন ক্ষুধা তৃষ্ণা কিছুই তার নেই, কোনো নেশাও নেই। এ যেন কাকে খুঁজে বেড়াচ্ছে, যাকে খুঁজছে তাকে হয়তোবা সে চেনেও না। চোখে সেই চাহনিও নেই। ঠায় টিনের সুটকেসের উপর বসে আছে। আমরাও স্টলের 2খানা চেয়ারে বসে আছি, শুধু কারো জন্য অপেক্ষা না করে। চলে যাচ্ছে অগন্তি কর্মব্যস্ত যাত্রীর দল, সেই সাথে চলে যাচ্ছে সময়। কেটে গেল 2 ঘন্টা, কিন্তু পথ পরিবর্তন হলো না। সে একইভাবে বসে আছে, আমরাও বসে আছি। মাঝে মাঝে পালা করে একটু ঘুরে আসি, সিগারেট খাই। বলাও বাহুল্য, এতক্ষণ শুধু স্টলেই নয়, রেলওয়ের সমস্ত স্টাফ জেনে গেছে আমরা পুলিশের লোক, অর্থাৎ টিকটিকি। যাতে লক্ষ্য করে বসে আছি তাকেও তারা চিনে ফেলেছে। আর সত্যি কথা, ওভাবে অতক্ষণ এক জায়গায় বসে থাকলে হয় সে পাগল, না হয় সর্বহারা ভিখারি। স্টেশনের পুলিশ কনস্টেবল প্রথম দেখলাম ঝোপ বুঝে বেশ 2 পয়সা জোগাড় করছে। আমাদের পরিচয় জানাজানি হওয়ার পর দেখি সে হঠাৎ করেই সাধু হয়ে উঠেছে। ফেরিওয়ালা 2-4 পয়সা দিতে এলে খুব 10 কথা শুনে দিচ্ছে। স্টেশনের এই বিচিত্র পরিবেশে আরও 1 ঘন্টা কেটে গেল। কখনো টের পেলাম না কিভাবে সময় যাচ্ছে। ট্রামের মধ্যে ঘন ঘন না হলেও ট্রেনের পর ট্রেন আসছে যাচ্ছে, ওর কিন্তু কোনো দিকে ভূক্ষেপ নেই। কোথাও যাবার তাড়া আছে বলেও মনে হলো না। সুবোধকে বললাম, এইভাবে আর কতক্ষণ অপেক্ষা করবে? ও কোথাও যাবে বলে তো মনে হচ্ছে না। একটু চুপ করে সুবোধ বলল, দাঁড়াও, একটা কিছু সত্যিই করা দরকার। দেখি 1 পা 2 পা করে সুবোধ কনস্টেবলটির কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তাকে ইশারা করে একটু দূরে নিয়ে গেল। কৌতূহলটা আমার বেড়ে গেল, আমিও সেখানে গিয়ে দাঁড়ালাম। সুবোধ জিজ্ঞেস করলো, তোমার নাম কি? শিবশরণ সিং হাজুর। একটু এসে সুবোধ বলল, তুমি কি আমাদের চিনতে পেরেছ? সেলাম করে শিবশরণ বলল, জি, আপ তো টিকটিকি হ্যাঁ পুলিশ से। টিকটিকি হই আর গিরগিটি হই, তুমি আমাদের ওভাবে সালাম করো না। তাছাড়া সব তো জানাজানি হয়ে যাবে, আর আমাদের ওই শিকারটিও পালাবে। হিন্দি বাংলায় মিশিয়ে সুবোধ কথাগুলি বলে গেল। তারপর আঙুল দিয়ে দূরে আমাদের শিকারটিকে দেখিয়ে গলাটা একটু নিচু করে বলল, দেখো শিবশরণ, তুমি আস্তে আস্তে ওই বাবুটির কাছে যাও। প্রথমে জিজ্ঞেস করবে কোথায় সে যাবে, তারপর ওই সুটকেসটা খুলতে বলবে, কিন্তু খবরদার আমাদের পরিচয় দিও না,
বা আমরা যে তোমার সুটকেসটা খুলতে বলেছি এই কথাও যেন মনে বলো না, মনে রেখো। এবার কিন্তু ব্যাপারটা রীতিমতো ঘোরালো আকার ধারণ করলো। প্রকাণ্ড গোপ দুটো হাত দিয়ে পাকিয়ে কোমরের বেল্টটা নেড়ে চেড়ে বগলের নিচে রুলটাকে ঠিক করে বুক ফুলিয়ে এগিয়ে চলল শিবশরণ সিং। দূর থেকে আমরাও এক পা দুপা করে এগোতে লাগলাম। ঠিক সেই সময় একটা ট্রেন ইন করলো। চোখের নিমেষে অগণিত যাত্রীদের প্ল্যাটফর্ম ভরে গেল। ততক্ষণে শিবশরণ লোকটির কাছে গিয়ে দাঁড়িয়েছে। সুবোধ আর আমি প্রমাদ গুনছি। শিবশরণ কোমর থেকে রুলটা বের করে বেশ বাগিয়ে হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এই তোমার নাম ক্যা? ভয় পেয়ে চারিদিকে চাইতে চাইতে ছেলেটি জবাব দিল, কেন, আমার নামে তোমার কি দরকার? কৌতূহলী হুজুগপ্রিয় জনতা ততক্ষণে ভিড় করে তার চারপাশে দাঁড়িয়ে গিয়েছে। শিবশরণ মোটেই দম্বার পাত্র নয়। তাছাড়া বীরত্ব প্রকাশের এরকম একটা সুযোগ সে মোটেই ছাড়তে রাজি নয়। গোফের ডগা দুটো একটু মুচড়ে নিয়ে শিবশরণ জবাব দিল, আরে শুনো, আমার দরকার কেন থাকবে? उधर देखो, वो दो आदमी खड़ा है ना, वो दो आदमी टिकटिकी बाबू है। वो टिकटिकी बाबू पूछता है, जानना मांगता है, तुम किधर जाएगा? বলে শিবশরণ সোজা আমাদের দেখিয়ে দিল। জনতা বিস্ফোরিত দৃষ্টিতে একবার আমাদের দিকে দেখছে, আবার ওই ছেলেটির দিকে দেখছে। শিবশরণ বলল, খুলো তোমার সুটকেস। সবাই ছেলেটি বলল, কেন? আমি সুটকেস কেন খুলবো? আমি খুলো, নেই তো হাম তোড় দেঙ্গে। এদিকে রাগে সুবোধের মুখ লাল হয়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে প্রথমে শিবশরণের মনোবাদ করলো, তারপর আমার দিকে ফিরে বলল, আসুন ধীরাজবাবু, আর চুপচাপ থেকে লাভ নেই, যা হয় তা হবে। সুবোধ ছেলেটির কাছে এগিয়ে এসে গম্ভীর গলা জিজ্ঞেস করলো, আপনি কি রেঙ্গুন থেকে এসেছেন? একটু চুপ থেকে ছেলেটি বলল, হ্যাঁ, আমি রেঙ্গুন থেকে এসেছি। আপনার সুটকেসটি খুলুন, আমরা দেখব। ছেলেটি অসহায় চোখে একবার আমার একবার সুবোধের মুখের দিকে চাইতে লাগলো। কোনো জবাব দিল না। এবারে সুবোধ একটু রুক্ষস্বরে বলল, ভালো ভালো সুটকেসটি খুলুন বলছি, নইলে আপনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। সেই আউটরাম ঘাট থেকে আপনি আমাদের জ্বালাচ্ছেন, আর দয়া করে জ্বালাবেন না। কৌতূহলী জনতার মধ্যে থেকে দু একজন বলে উঠল, আরে মশাই, খুলে দিন না, দেখিয়ে দিন না। ছেলেটি এবার কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, স্যার, আমায় বিশ্বাস করুন স্যার, এর মধ্যে এমন কিছু নেই যার জন্য আমায় আপনি অ্যারেস্ট করতে পারেন। বেশ তো, সেটাই আমরা দেখতে চাই, উঠুন। ছেলেটি ভয়ে ভয়ে সুটকেসের ওপর থেকে উঠে দাঁড়ালো। সুবোধ পুরোপুরি একদম পুলিশি সুরে বলল, এবার লক্ষ্মী ছেলেটির মতো এই সুটকেসটি খুলে ফেলুন। শেষবারের মতো একবার চারিদিকে চেয়ে আস্তে আস্তে ছেলেটি উবু হয়ে বসে সেই রহস্যময় ছোট পুরাতন টিনের সুটকেসটি চাবি দিয়ে খুলল। কৌতূহলী জনতা যেন হুমড়ি খেয়ে পড়ল। শিবশরণ গম্ভীরভাবে সকলকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করতে থাকলো। খদ্দরের কাপড় আর তার সঙ্গে একটা ছেঁড়া ফতুয়া ভাঁজ করা রয়েছে। সুবোধ বলল, তুলুন ওগুলো। সেগুলি তোলা হলে দেখা গেল তার নিচে রয়েছে দুখানা মোটা বই, একখানা গীতা, অন্যখানা রমেশচন্দ্রের গ্রন্থাবলী। পাশে দেখা গেল একটা আদা পুরান টুথপেস্ট, একটা ব্রাশ আর একটা জিভ ছোলা। অন্য পাশে সুতো দিয়ে বাঁধা কতগুলো চিঠির বান্ডিল, খাম ও পোস্টকার্ড, অশিক্ষিত মেয়েলি হাতের লেখা। সবার নিচে কাগজ মারা একটা ছবির মতো কি রয়েছে। সুবোধ বলল, ওটা কি দেখা যাচ্ছে, খুলুন তো। আস্তে আস্তে ছেলেটি সেটি সুটকেসের তলা থেকে তুলে বুকে চেপে ধরল। দেখলাম তার চোখ দুটো জলে ভরে গেছে। সুবোধের দিকে তাকালাম, বলতে চাইলাম, ঢের হয়েছে, অনেক রিভলভার বোমা তো পেলে, এবার ওকে রেহাই দাও। সুবোধ কিন্তু মরিয়া, মায়া মমতা চোখের জলে কাবু হওয়ার মতো কোনো দুর্বলতা
সে অনেক দিন আগেই কাটিয়ে উঠেছে। সুবোধ পুলিশি ঢঙে সেই আগের মতোই কঠোর স্বরে বলল, এই যে মশাই, ন্যাকামি রাখুন, দেখুন ওটা কি। অতি যত্নে কাগজ দিয়ে মোড়া জিনিসটি সে ধীরে ধীরে খুলতে লাগলো। রুদ্ধ নিঃশ্বাসে আমরা সেদিকে তাকিয়ে রইলাম। দেখলাম বহুদিনের পুরাতন একখানি ফটো, জায়গায় জায়গায় ঝাপসা হয়ে গিয়েছে। এক বিধবা মহিলা, বয়স আন্দাজ 50-55 হবে, হাতে হরিনামের মালা নিয়ে জপ করছেন। এবার ছেলেটি কেঁদে ফেলেছে। কার ছবি জিজ্ঞেস করতেই ছেলেটি বলল তার বিধবা মায়ের ছবি। সংসারে ওই এক মা ছাড়া আর কেউ নেই। সে নিজে অনেক সুপারিশ করে রেঙ্গুনে একটা ডাক্তারখানায় কম্পাউন্ডের চাকরি করত। সামান্য যা মাইনে পেত তা থেকে প্রতি মাসে কিছু কিছু মাকে পাঠিয়ে দিত। এইভাবে প্রায় বছর 3 কেটেছে। চিঠির বান্ডেলগুলো দেখলাম, সবই মায়ের একমাত্র ছেলেকে লেখা চিঠি। সবগুলোতে প্রায় একই কথা, সাবধানে থেকো, আমারকে প্রতি মাসে তোমার টাকা পাঠাবার দরকার নেই, শরীরের উপর যত্ন নেও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মায়ের শেষ চিঠিখানা বুক পকেট থেকে বের করে আমার হাতে দিল। দেখলাম একটা পোস্টকার্ডে লেখা, খোকা, এতদিন আমার মনোবাঞ্ছা ভগবান বোধহয় পূর্ণ করিবেন। চকতিপাড়া দিনু চকতির মেয়ে টুনির সাথে তোমার বিয়ে ঠিক করিয়াছি। তুমি যে টাকা পাঠাইতে তাহা জমাইয়া মেয়ের মোটামুটি সব গহনা গড়াইয়াছি। ওরা বড় গরিব, কিন্তু তুমি সুখী হইবে। এ কারণে ওইখানে ঠিক করলাম তুমি পত্র পাঠ 1 মাসের ছুটি লইয়া বাড়ি আসিবা। বৈশাখের 25 তারিখ ভিন্ন অন্য কোনো দিন নেই। আর সমস্ত সাক্ষাতে বলিব এবং শুনিব। ইতি আশীর্বাদিকা মা। চিঠিখানা গণেশকে ফেরত দিলাম। বলতে ভুলে গিয়েছি, ছেলেটির নাম গণেশ চৌধুরী। গণেশ বলতে লাগলো, ছুটি তো পেলাম, কিন্তু রওনা হওয়ার আগের দিন আমার ভাবি শ্বশুর দিনু চক্রবর্তী চিঠি পাঠালেন। তিনি জানিয়েছেন, আজ 7 দিন হলো আমার মায়ের মৃত্যু হয়েছে, একরকম অনাহারে এবং বিনা চিকিৎসায়। আমি যে টাকা পাঠাতাম তা দিয়ে তিনি আমার বিয়ের জন্য জমিয়ে রেখেছিলেন। ভালো করে পেট ভরে কোনোদিনও কিছু খাননি মা। গণেশ হাউমাউ করে কেঁদে উঠল। কী সান্ত্বনা দেব? অপরাধের মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম। সুবোধের দিকে তাকিয়ে দেখলাম অন্যদিকে ফিরে সে সিগারেট ধরাচ্ছে। এ ব্যাপারে এরকম পরিণতি হতে পারে এটা তারও বোধহয় কল্পনার বাইরে ছিল। পরিস্থিতিটা একটু শান্ত হলে গণেশ চৌধুরী বললেন, দেশে কার কাছে যাব আপনি কি বলতে পারেন? যে ভিটে মা নেই সেখানে এক রাতও আমার পক্ষে কাটানো অসম্ভব। রেঙ্গুনেও আমার ফিরে যেতে ইচ্ছে করছে না। কার জন্য আর চাকরি করব? আবার রুদ্ধ কান্নায় ভেঙে পড়ল গণেশ। আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে দয়া করে আমায় অ্যারেস্ট করে জেলে আটকে রেখে দিতে পারেন, নয়তো এভাবে আমি হয়তোবা পাগল হয়ে যাব। নীরব সান্ত্বনা দিয়ে এক পা করে স্টেশনের বাইরে চলে এলাম। চোখ দুটো কখন যে জলে ঝাপসা হয়ে গিয়েছে জানতে পারিনি। এই ঘটনাটি অনেক দিন আগের কথা। অনেক ঘটনা হয়তোবা এ জীবনের ভুলে গিয়েছি। অনেক স্মৃতি বিস্মৃতির কুয়াশায় আবছা হয়ে গিয়েছে, কিন্তু আজও ভুলতে পারিনি গণেশকে লেখা আশীর্বাদিকা মায়ের সেই চিঠির ভাষাখানা। চেয়ে দেখি সামনের আকাশের দিকে চেয়ে চুপ করে সুবোধ দাঁড়িয়ে আছে। পাশে গিয়ে দাঁড়ালাম। ম্লান হেসে সুবোধ বলল, চলুন, আর কেন এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? কোনো জবাব দিলাম না। দুজনে ধর্মতলার ট্রামে উঠে বসলাম। এই ঘটনার কয়েকদিন পর অফিসে গিয়ে শুনলাম আমাদের কয়েকজনকে সারদার সেই পদ্মার পাড়ে ট্রেনিং সেন্টার, সেখানে ট্রেনিংয়ে পাঠানোর অর্ডার হয়ে গিয়েছে। বুঝলাম এর মধ্যে রতিলাল বাবুর প্রচ্ছন্ন হাত রয়েছে। যাই হোক, বেঁচে গেলাম।
এই বিশ্রী ডিউটির থেকে, এই একঘেয়ে বিশ্রী ডিউটির হাত থেকে নিষ্কৃতি পেয়ে আমি অনেকটাই খুশি হয়ে গেলাম। বাবাকে হাসি মুখে খবরটা দিলাম। ট্রেনিং শেষ করে এলে যে কোনো জেলার থানায় বদলি হয়ে যাবে, সে অনেক ভালো একটা সময়। নির্দিষ্ট দিনে বাক্স বিছানা গুছিয়ে অজানা দেশে এক নতুন অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে যাত্রা করলাম সে পদ্মাপাড়ের সারদা পুলিশ একাডেমি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। 1 ঘন্টা হতে আর অল্প বাকি, এর বেশি আসলে দেওয়ার উচিত নয়। পর্বের বিষয় তো রয়েছি। আপনারা ভালো থাকবেন। আগামী মঙ্গলবার এই যখন পুলিশ ছিলামের পরবর্তী অধ্যায় নিয়ে 3 অধ্যায় নিয়ে আবারও দেখা হবে। এর মধ্যে অবশ্য শুক্রবার সকাল 11টায় পাবেন নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেবের 7ম পাঠ। আমার চ্যানেলটি সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন একান্তে এই গল্প পাঠ আপনাকে একটা অবস্থায় নিয়ে যাবে, অনেক চিন্তাভাবনার দূরত্বে পৌঁছে দেবে। আগামী শুক্রবার দেখা হবে, আগামী মঙ্গলবার এই যখন পুলিশ ছিলামের তৃতীয় পার্ট নিয়ে দেখা হবে এবং রবিবার দিন অবশ্যই আমি আসব ছোট গল্প নিয়ে। ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন। এতক্ষণ সাথে রইলেন সে কারণে অসংখ্য ধন্যবাদ।